এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে বর্জনের হুমকি ওয়াশিংটনের। $175 বিলিয়ন ব্যয়ে নতুন মিসাইল সিস্টেম নির্মাণ কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি ইসরায়েলের। ভারতের অভিযোগ, পাকিস্তানকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে চীন। ইসরায়েল যদি দ্রুত গাজা যুদ্ধ শেষ না করে তাহলে ইসরায়েলকে বর্জনের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে নেতানিয়াহু সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্য। নেতানিয়াহু সরকারকে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তবে হোয়াইট হাউস থেকে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যা এবং অবরোধ করে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে ফ্রান্স, কানাডা, ব্রিটেন সহ অনেক দেশ ইসরায়েলের উপর বর্তমানে চূড়ান্ত ক্ষুব্ধ। তারা ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছে। ইসরায়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথেও তাদের সম্পর্ক অবনতি ঘটতে যাচ্ছে, কারণ গাজায় যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের সহায়তায়। ইসরায়েল ঘিরে পশ্চিমাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির আশঙ্কায় হোয়াইট হাউস থেকে নেতানিয়াহু সরকারকে বলা হয়েছে যুদ্ধ বন্ধের জন্য। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছে ওয়াশিংটন। বেশ কয়েকটি সূত্রের বরাতে বুধবার এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিএনএন। সিএনএন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে সরাসরি বৈঠকের মাধ্যমে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে একটি চুক্তি করার চেষ্টা করছে, তখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিএনএন-কে জানিয়েছেন, ইসরায়েলের এই ধরনের কাজ ট্রাম্পকে ভীষণ ক্ষুব্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি এটা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা ডোনাল্ড ট্রাম্প চান না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিএনএন-কে জানিয়েছেন, ওয়াশিংটন বর্তমানে ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার বিরুদ্ধে। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে চীন। সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে অকল্পনীয় সহায়তা দিয়েছে চীন। ভারতের হামলা মোকাবেলায় তাদের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সজ্জিত করে দেয় চীন। তাছাড়া চীন দিয়েছে সব ধরনের প্রযুক্তি সহায়তা, যার ফলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই যুদ্ধে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। চীনের সহায়তা ছাড়া তাদের পক্ষে এভাবে ভারতের হামলা মোকাবেলা করা সম্ভব ছিল না। ভারতের মোদি নিয়ন্ত্রিত গদি মিডিয়া বর্তমানে এই বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের পরাজয়ের গ্লানি লাঘবের জন্য। দেশীয় তথাকথিত গণমাধ্যমের পাশাপাশি এখন আন্তর্জাতিক অঙ্গনেও ভারত এই প্রচারণার কৌশল নিয়েছে। বুধবার বিবিসির একটি খবরের শিরোনাম করা হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধের প্রকৃত জয়ী হল চীন। বিবিসির এই প্রতিবেদনে পাকিস্তানের যুদ্ধ জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে চীনকে। একইভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমকে ম্যানেজ করে যুক্তরাষ্ট্র এই ধরনের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা বোঝাতে চাচ্ছে তারা আসলে পাকিস্তানের কাছে পরাজিত হয়নি। পাকিস্তানকে সামনে রেখে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, অন্য দেশের আকাশ সীমায় প্রবেশ না করে একাধিক যুদ্ধবিমান বিধ্বস্ত করার ঘটনা বিশ্বের নজিরবিহীন। পাকিস্তানের যুদ্ধবিমান তাদের নিজেদের আকাশ সীমায় অবস্থান করে ভারতের আকাশ সীমায় হামলা চালিয়ে বিধ্বস্ত করেছে কয়েকটি যুদ্ধবিমান। $175 বিলিয়ন ব্যয়ে নতুন এক মিসাইল সিস্টেম নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর নাম গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুর ছোড়া সব ধরনের মিসাইল প্রতিহত করবে এই মিসাইল সিস্টেম। হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন সহ সব ধরনের আকাশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে গোল্ডেন ডোম মিসাইল। এমনকি মহাকাশ থেকে ছোড়া মিসাইল বা ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেমও প্রতিহত করতে পারবে এটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষে নির্মাণ সম্পন্ন হবে সুদূর প্রসারী এই মিসাইল সিস্টেমের। এটি হবে একটি নেক্সট জেনারেশন মিসাইল সিস্টেম। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন নতুন মিসাইল সিস্টেমের নকশা। প্রাথমিকভাবে এতে $25 বিলিয়ন বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 20 বছরে এই মিসাইলের পেছনে যুক্তরাষ্ট্র ব্যয় করবে $542 বিলিয়ন। এর মধ্যে প্রথম 4 বছর খরচ করা হবে $200 বিলিয়ন বেশি। ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেমের নাম অনুসারে যুক্তরাষ্ট্র তাদের নতুন মিসাইলের নাম রেখেছে গোল্ডেন ডোম মিসাইল।
নকশা অনুমোদনের পর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রকে শত্রুর সকল মিসাইল আক্রমণ থেকে রক্ষার জন্য নতুন এই মিসাইল সিস্টেম আমরা নির্মাণ করতে যাচ্ছে। স্পেস সেন্সর সহ স্থল, আকাশ এবং নেভি থেকে ছোড়া সব মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে তাদের নেক্সট জেনারেশন গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম। এমনকি মহাকাশ থেকে ছোড়া মিসাইলও প্রতিহত করতে পারবে তাদের নতুন মিসাইল। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম একটি গেম চেঞ্জার। পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই মিসাইল সিস্টেম তৈরি করতে যাচ্ছি, যা ভবিষ্যতে আমেরিকা এবং আমেরিকানদের সুরক্ষা দেবে শত্রুর যে কোনো আক্রমণ থেকে। পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের মিসাইল ছুড়তে পারবে গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম। প্রকাশিত খবরে বলা হয়েছে, গোল্ডেন ডোম মিসাইল সিস্টেম শত্রুর মিসাইল ছোড়ার প্রস্তুতির সময়ই আক্রমণ চালাতে পারবে। তাছাড়া শত্রুর মিসাইল ছোড়ার পর আকাশে থাকা অবস্থায়ও সফলভাবে প্রতিহত করতে পারবে এটি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা তাদের এই মিসাইল কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কাছে থাকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী মিসাইলের নাম মিনিটম্যান মিসাইল। এর আওতা 13,000 কিলোমিটার, গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি। ভূমি থেকে নিক্ষেপযোগ্য এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে পারে, যার শক্তি হিরোশিমায় ব্যবহার করা বোমার তুলনায় 300 গুণ বেশি। মাটির নিচে সংরক্ষিত এই মিসাইল সিস্টেম বহিঃশত্রুর আক্রমণ শুরুর সাথে সাথে নিক্ষেপ করা সম্ভব। যুক্তরাষ্ট্রের কাছে থাকা অপর শক্তিশালী মিসাইল হল ট্রাইডেন্ট। এটি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এবং এর পাল্লা 12,000 কিলোমিটার, গতি শব্দের তুলনায় 24 গুণ বেশি। এটিও পারমাণবিক বোমা বহনে সক্ষম। বিশ্বের যত শক্তিশালী মিসাইল রয়েছে তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের মিনিটম্যান ও ট্রাইডেন্ট মিসাইল। এছাড়া যুক্তরাষ্ট্রের তৃতীয় শক্তিশালী মিসাইল হল টোমাহক ক্রুজ মিসাইল। কিন্তু 2019 সাল থেকে আজ পর্যন্ত রাশিয়া এবং চীন যেসব শক্তিশালী মিসাইল সিস্টেম সামনে হাজির করেছে তাতে অকার্যকর হয়ে গেছে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া ও চীনের কাছে বর্তমানে এমন সব মিসাইল রয়েছে যা কোনো বাধা ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। বিশেষ করে চীন ও রাশিয়ার কাছে থাকা হাইপারসনিক ও ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান মিসাইল সিস্টেমের কাছে বর্তমানে সম্পূর্ণ অসহায় যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব। রাশিয়া 2019 সালে অ্যাভয়েনগার্ড হাইপারসনিক মিসাইল সিস্টেম মোতায়েন করে। শব্দের তুলনায় 27 গুণ গতি সম্পন্ন এই হাইপারসনিক মিসাইল কোনো বাধা ছাড়া মাত্র 5 মিনিটের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। এটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য একটি মিসাইল। এর মধ্যে যুক্তরাষ্ট্র আকাশ এবং রণতরী থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইলও মোতায়েন করেছে এবং ইউক্রেনে রাশিয়া প্রথম হাইপারসনিক মিসাইল হামলা চালায়। এর মধ্যে রাশিয়া সম্প্রতি হাজির করেছে সারমাত নামক এক দানবীয় ব্যালিস্টিক মিসাইল, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হিসেবে পরিচিত। একই সাথে 15টি পারমাণবিক বোমা বহন করতে পারে এই মিসাইল। 2019 সালে চীনও প্রথম প্রকাশ্যে হাজির করে তাদের DF-17 নামক হাইপারসনিক মিসাইল। 2021 সালে চীন পরীক্ষা চালায় ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান সিস্টেম। প্রচলিত কোনো ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর কক্ষপথে অবস্থান করতে পারে না, কিন্তু চীনা এই ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান্ট পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করে অজানা স্থান থেকে আক্রমণ চালাতে পারে শত্রুর বিরুদ্ধে। পৃথিবীর কক্ষপথ থেকে ছুটে আসা মিসাইল প্রতিহত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র রাশিয়া স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন উদ্ভাবন করে কক্ষপথ থেকে ছুটতে সক্ষম ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান সিস্টেম। সমর বিশ্লেষকদের মতে রাশিয়া ও চীনের কাছে থাকা হাইপারসনিক মিসাইল সকল কৌশলগত অস্ত্র চুক্তিকে হতাশ করে দিয়েছে। কারণ এই ধরনের মিসাইল মোতায়েন মানে হলো প্রথম হামলার হুমকি, যেখানে এটা ঠেকানোর কোনো ব্যবস্থা কারো কাছে নেই। বিশেষ করে এই মিসাইল মোতায়েন যুক্তরাষ্ট্রের সকল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সরাসরি হুমকি এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের সকল অস্ত্র চুক্তিও অসার হয়ে গেছে। অ্যাভানগার্ড সহ হাইপারসনিক মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক দিক হল রাশিয়া এর সাহায্যে প্রথমে হামলা করলে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে তারা জয়ী হবে। 2021 সালে চীনের ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডম্যান মিসাইলকেও ভয়াবহ হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জেনারেল গান্স সালজম্যান। তিনি বলেছেন, চীনের নতুন এই অস্ত্র কক্ষপথে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। পারমাণবিক বোমা বহনকারী কোনো হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যদি কক্ষপথে দীর্ঘ সময় অবস্থান করতে পারে তাহলে সেটা ভয়ঙ্কর ধরনের এক হুমকি।
চীনের নতুন হাইপারসনিক মিসাইল নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যেসব তথ্য এবং উদ্বেগ প্রকাশ করেছে তার মধ্যে সর্বশেষ আতঙ্কজনক তথ্য প্রকাশ করলেন জেনারেল গান্স সালজম্যান। এর আগে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং জয়েন্ট চিফস অব স্টাফ ভাইস চেয়ারম্যান জেনারেল জন হাইটেন চীনা এই মিসাইল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। লেফটেন্যান্ট জেনারেল গান্স সালজম্যান ডেপুটি চিফ অব স্পেস অপারেশনস ফর অপারেশনস সাইবার অ্যান্ড নিউক্লিয়ারের দায়িত্বে রয়েছেন। 2021 সালের গত জুলাই এবং অগস্ট মাসে চীন নতুন দুটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে, যাকে ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই মিসাইল টেস্টে হতবাক এবং বিস্মিত যুক্তরাষ্ট্র। চীনের নতুন এই মিসাইল টেস্ট মহাকাশে তাদের শক্তির নতুন নজির শুধু নয়, বরং এই মিসাইলের কাছে সম্পূর্ণ অসহায় যুক্তরাষ্ট্র, কারণ তাদের না আছে হাইপারসনিক মিসাইল আর না আছে এর প্রতিরোধ ক্ষমতা। বিশ্বব্যাপী সমরাঙ্গনে আলোচিত বিষয় চীনা নতুন এই হাইপারসনিক মিসাইল এবং সামরিক ক্ষেত্রে তাদের রাতারাতি শক্তি অর্জনের নানা দিক। রাশিয়া ও চীনের হাইপারসনিক মিসাইলের মোকাবেলায় যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে চেষ্টা করছে হাইপারসনিক মিসাইল সিস্টেম উদ্ভাবনের, কিন্তু কমপক্ষে পরপর 5 বার তাদের এই মিসাইল পরীক্ষা ব্যর্থ হবার পর গত 2 মাস আগে যুক্তরাষ্ট্র এই মিসাইল কর্মসূচি বন্ধ ঘোষণা করে। সর্বশেষ চীন ও রাশিয়ার মিসাইল মোকাবেলায় যুক্তরাষ্ট্র ঘোষণা করল গোল্ডেন ডোম মিসাইল কর্মসূচি। আকাশের বুকে এক নতুন আতঙ্ক। চীন তৈরি করছে এমন এক ড্রোন মাদারশিপ যা যুদ্ধক্ষেত্রের ধারণা বদলে দিতে পারে। একসঙ্গে 100টি কামিকাজে ড্রোন নিয়ে উঠতে সক্ষম জিউটান নামের এই যান সামরিক সক্ষমতায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে। সামরিক পর্যবেক্ষকদের মতে এটি ড্রোন যুদ্ধ প্রযুক্তিতে এক বিশাল লাভ। রহস্যময় জিউটান 100 ড্রোনের জন্ম। সানশি অ্যান্ড ইকুইপমেন্ট টেকনোলজি দ্বারা তৈরি জিউটান, যার অর্থ উচ্চ আকাশ, চীনা বিমান বাহিনীর কার্যক্ষমতাকে আরও বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে জিউটানের 4র্থ প্রোটোটাইপের কাঠামো তৈরি শেষ হয়েছে এবং এটি এখন পরীক্ষা এবং ইনস্টলেশন পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে আগামী মাসেই এর প্রথম উড্ডয়ন শুরু হবে। গত নভেম্বরে জুহাই ইয়ার শোতে প্রথম উন্মোচিত হয় এই জিউটান। 25 মিটার ডানার বিস্তার, 12 ঘন্টার উড্ডয়ন ক্ষমতা এবং 7000 কিলোমিটার পর্যন্ত পাল্লা এটিকে এক অদম্য শক্তি দিয়েছে। 16 টন ওজনের এই ড্রোন মাদারশিপ নজরদারি সরঞ্জাম, যুদ্ধাস্ত্র বা এমনকি মনুষ্যবিহীন আকাশযান সহ 6 টন পর্যন্ত প্যালোড বহন করতে পারে। তবে এর সবচেয়ে চমকপ্রদ ক্ষমতা হলো উড্ডয়নের মাঝপথেই একসঙ্গে শত শত ড্রোন মোতায়েন করার ক্ষমতা। রাষ্ট্র প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে কিভাবে এটি শত শত ড্রোনকে একযোগে উন্মোচন করতে পারে, যা শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই পরাস্ত করতে সক্ষম। এই ঝাঁক আক্রমণ কৌশল আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য এক নতুন চ্যালেঞ্জ। ড্রোন ঝাঁকের কৌশলগত সুবিধা। তাইওয়ান প্রণালীর দিকে চীনের চোখ। ড্রোন ঝাঁক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং রিয়েল টাইম পুনরুদ্ধারে অসাধারণ কৌশলগত সুবিধা দেয়, বিশেষ করে তাইওয়ান প্রণালীর মতো বিতর্কিত অঞ্চলে। বিশ্লেষকরা মনে করছেন ভবিষ্যতে চীন ও তাইওয়ানের মধ্যে কোনো সংঘাত দেখা দিলে এই ক্ষমতা কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। কেবল ড্রোন উৎক্ষেপণই নয়, জিউটান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং PL-12E এর মতো আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র দিয়েও সজ্জিত হতে পারে, যা এর আক্রমণাত্মক সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে। উচ্চতায় কাজ করার ক্ষমতা এটিকে রাডার শনাক্তকরণ এবং অনেক স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে রাখে। এটি জিউটানকে উচ্চ বেঁচে থাকার ক্ষমতা সম্পন্ন আকাশ অস্ত্র প্ল্যাটফর্মের এক নতুন শ্রেণীতে স্থান দিয়েছে। চীন দ্রুত দীর্ঘপাল্লার এবং কৌশলগত অভিযানে সক্ষম ড্রোনের একটি বিশাল বহর তৈরি করেছে। এর আগে তারা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল এবং তাইওয়ানের কাছাকাছি WZ-7 এবং TB-001 স্করপিয়ন ড্রোনের মতো মডেল মোতায়েন করেছে। এই উন্নয়নগুলো বেইজিং এর মনুষ্যবিহীন যুদ্ধে মার্কিন আধিপত্যের প্রতিদ্বন্দ্বিতা করার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, বিশেষ করে RQ-4 গ্লোবাল হক এবং MQ-9 রিপারের মতো প্ল্যাটফর্মের বিরুদ্ধে। তবে তারা আমেরিকান প্রতিপক্ষের বিপরীতে জিউটানের ঝাঁক মোতায়েন করার ক্ষমতা এটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। গ্লোবাল হক বা রিপার কারোরই একসঙ্গে শত শত ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা নেই, যা চীনের নতুন UAV ক্যারিয়ারকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ করে তুলেছে।
আধুনিক যুদ্ধের নতুন সংজ্ঞা। ইউক্রেনের রাশিয়ান সাজোয়া যানের ওপর এফপিভি ড্রোনের হামলা থেকে শুরু করে শত্রু অঞ্চলের গভীরে দূরপাল্লার আঘাত পর্যন্ত আধুনিক সামরিক কৌশলকে নতুন রূপ দিয়েছে ড্রোন। জিউটানের উন্মোচন চীনের আকাশপথে যুদ্ধের অত্যাধুনিক প্রান্তে থাকার অভিপ্রায়কে আরও স্পষ্ট করে তোলে। এটি কেবল একটি নতুন ড্রোন নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের এক নতুন আভাস। বন্ধুত্বের বাঁধন নাকি রণহুঙ্কার? বিশ্বের ভূ রাজনৈতিক মঞ্চে ফের একবার ক্ষমতার সমীকরণ বদলের ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধের আবহে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে, ঠিক তখনই মস্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেইজিং। শুধু হাত বাড়ানোই নয়, রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করল রুশ সেনাবাহিনীর সঙ্গে তাদের বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের কথা। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মস্কো সফরের ঠিক পরেই এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার শামিল। প্রশ্ন উঠছে, এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আড়ালে আসলে কি লুকিয়ে আছে? বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন নাকি ভবিষ্যতের কোনো রণহুঙ্কারের পূর্বাভাস? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের কুচকাওয়াজে সি জিনপিং এর উপস্থিতি মোটেও অপ্রত্যাশিত ছিল না। গত কয়েক বছর ধরেই মস্কো আর বেইজিং এর সম্পর্ক ক্রমশ গাঢ় হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ যেন সেই বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে চীন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমর্থন জুগিয়ে অভিযোগের তীরও হজম করতে হয়েছে বেইজিংকে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিনের কথায় যেন সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও স্পষ্ট। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, চীনের সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুধু তাই নয়, কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর করা, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের মতো একাধিক বিষয়ে তারা একযোগে কাজ করবে। তাদের এই পদক্ষেপ নাকি নতুন যুগে চীন রাশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে। শুধু তাই নয়, জিয়াং বিনের দাবি, এই সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা ও জোরদারেও নাকি সহায়ক হবে। তবে প্রশ্ন হলো, দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আসল রূপ কে নেবে? যৌথ সামরিক মহড়া কি আরও বাড়বে? অত্যাধুনিক সমরাস্ত্রের প্রযুক্তি ভাগ করে নেওয়া হবে? নাকি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দেবে চীন? যদিও বেইজিং সরাসরি সেই পথে হাঁটবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে চীনের সমর্থন রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রাখতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য। সি জিনপিং এর মস্কো সফরের পর ভ্লাদিমির পুতিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি সিকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন এবং চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে চীন রাশিয়ার সম্পর্ককে ইতিবাচক শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, উভয় দেশ নাকি প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে একাট্টা হয়েছে। যদিও কারো নাম নেননি পুতিন, তবে এই প্রভাবশালী যে মার্কিন যুক্তরাষ্ট্র তা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। আসলে চীন ও রাশিয়া উভয়েরই পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকার ওপর খর্ব করার একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে। ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য পূরণের একটি অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে। রাশিয়াও চীনের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ায় বেইজিং এর কথা শুনতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে চীন রাশিয়ার এই বন্ধুত্ব আসলে কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুটি দেশ কি সত্যি একে অপরের স্বার্থ রক্ষা করবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই সমীকরণেও বদল আসবে? তবে আপাতত যা পরিস্থিতি, তাতে চীন রাশিয়ার এই মাখামাখি পশ্চিমা দেশগুলোর জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান আঁতাত। বিশ্ব যেন এক নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাস্তব ভিত্তিক সহযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা সময়ই বলবে। তবে এর ফলস্বরূপ বিশ্ব রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। অপেক্ষা এখন সেই পরিবর্তনের গতি প্রকৃতি দেখার। তারা বলেছিল আগুন দিয়েই নিভে যাবে এই দাবানল, কিন্তু ইতিহাস জানে যেখানে প্রতিরোধের ছায় দীর্ঘ হয় সেখানে ভয় কখনো রাজত্ব করে না। আর আজ ইরান দাঁড়িয়ে আছে যেন ধ্বংসের মুখে অটল এক প্রতিজ্ঞা নিয়ে। চারিদিকে যুদ্ধের গুঞ্জন, পশ্চিমা শক্তির হুঁশিয়ারি, তবুও খামেনির দেশ নত হয় না, কাঁপে না। ইরানের পাশে আছে রাশিয়া।
ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তহীন সতর্কবার্তা নিয়ে রাশিয়ার ব্যঙ্গ, বোমা শান্তি আনতে পারে না, মার্কিন হুমকির কড়া সমালোচনা করল রাশিয়া। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান কি করছে তা নিয়ে রাশিয়া বড় একটি তথ্য প্রকাশ করেছে। রাশিয়া আবারও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যেন তারা ইরানের কোন স্থাপনায় হামলা না চালায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনে করেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি শুধু ভয় দেখানো, আর তাতে কোনো বাস্তব সমাধান নেই। মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন ইরানের বিরুদ্ধে এসব নিরন্তর হুমকিতে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ইরানি সামরিক অভিযান চালিয়ে সমস্যার কোনো সমাধান হবে না। তিনি জানিয়েছেন, সত্যি এখন বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে এসব একঘেয়ে হুমকি শুনতে শুনতে। মানুষ এখন বুঝতে পারছে বোমা হামলা দিয়ে কখনো শান্তি আনা যায় না। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, ট্রাম্প যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সেটি খুবই কঠোর বক্তব্য। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইরান এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তা আসলে নিজেদের রক্ষা করার জন্য। দিমিত্রি পেসকভ নামের এই মুখপাত্র বলেন, আমেরিকা ও ইরান যেন সংঘর্ষ না বাড়িয়ে বরং সরাসরি যোগাযোগে মনোযোগ দেয়। রাশিয়া ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র। তারা আগেও অনেকবার আমেরিকাকে সতর্ক করেছে যেন তারা তেহরানে হামলা না চালায়। এই ঘটনার একদিন আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হল রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করা। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি রাশিয়া ও ইরানের সম্পর্ককে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে দুই দেশ পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এতে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে এবং একটি ন্যায্য ও বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থা তৈরির দিকেও এগিয়ে নিয়ে যাবে। আরো বলা হয়েছে, এই চুক্তিতে 47টি ধারা রয়েছে, যার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সহযোগিতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এছাড়াও বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার নীতিমালাও নির্ধারণ করা হয়েছে। এক বিস্ময়কর মুহূর্ত, এক নতুন অধ্যায় যেখানে দুই জাতি একত্রিত হচ্ছে, তাদের ভাগ্যকে গাঁথছে এক গভীর কৌশলগত অংশীদারিত্বের বাঁধনে। রাশিয়া এবং ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সম্পর্ক কখনো মসৃণ নয়, কিন্তু আজকের দিনে তারা এক হয়ে উঠছে। আন্তর্জাতিক রাজনীতির ঝলকানি মাঠে যেখানে একের পর এক প্রতিকূলতা তাদের দিকে ধেয়ে আসে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার তারা একে অপরকে শক্তির সাথে সামলাবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তীর্ণ কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর ঘোষণা। সম্ভাব্য ইরান মার্কিন যুদ্ধে হস্তক্ষেপ করবে রাশিয়ান সামরিক বাহিনী। ইরান রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা যদি ইরানি ঘাঁটিতে হামলা চালায় তবে আমরা তাকে সাহায্য করব না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কোর বড় ইরানপন্থী পদক্ষেপ। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে বলে জানা গেছে। চুক্তির লক্ষ্য ইরানের সাথে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। উভয় দেশ একে অপরকে সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে সম্মত হয়েছে। শর্ত দেয় যে কোনো দেশ যদি আগ্রাসনের মুখোমুখি হয় তবে কোনো দেশই অন্যের শত্রুকে সাহায্য করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য অগ্রাধিকারের বিস্তৃত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। 47টি অনুচ্ছেদ সম্বলিত এই চুক্তিতে বৈদেশিক নীতিতে সহযোগিতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পক্ষগুলির প্রতিশ্রুতির রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের নীতিগুলি প্রতিষ্ঠা করে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো জানিয়েছেন, এই মুহূর্তে আমরা এই বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছি। এই সহযোগিতা রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বিনিয়োগ, পরিবহন, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত। চুক্তিতে গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা, তথ্য বিনিময়ের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিস্তৃত কৌশলগত চুক্তিটি জানুয়ারিতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা স্বাক্ষর করেছিলেন। কার্যকর হওয়ার আগে মস্কোর সংসদে ভোট দানের প্রয়োজন ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আসন্ন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এটি এসেছে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কাঁপানো সামরিক মহড়া। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সমুদ্রে শক্তি প্রদর্শন করতে চলেছে। ভারত মহাসাগরে শুরু হচ্ছে এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে বিশাল নৌ মহড়ার পরিকল্পনা করেছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ থাকবে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করবে, আর ইরান নিয়ে আসবে বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। বিশ্বব্যাপী নজর কাড়া এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এই বিশাল সামরিক মহড়া হবে ইরানের চাবাহার বন্দরের কাছে, যেখানে 3 দেশের নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন কৌশল চর্চা করবে। এ যেন এক নতুন শক্তি জোটের উত্থান। মহড়ার মূল লক্ষ্য বলা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও জলদস্যুতা দমন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা। মহড়ার গোপন এজেন্ডা কি? বিশেষজ্ঞরা মনে করছেন চীন, রাশিয়া ও ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রকাশ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রিপক্ষীয় জোটকে উদ্বেগের চোখে দেখছে। কারণ এই অঞ্চলে হরমুজ প্রণালী রয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্ববাজারে তেলের দামের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ টাইপ 052D। চীন এই মহড়ায় মোতায়েন করেছে তার টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজটি একটি ভাসমান দুর্গ। এতে রয়েছে বাউতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 64টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আকাশ, জল এবং স্থলে আঘাত হানতে সক্ষম এই জাহাজটিকে বলা হয় চীনের এজিস ডেস্ট্রয়ার। রাশিয়ার শক্তিশালী যুদ্ধ জাহাজ। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে শক্তিশালী মার্শাল সাপোসনিক্স ডেস্ট্রয়ার এবং ভারিয়া ক্রুজার মোতায়েন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়ার এই উপস্থিতি পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের বিস্ময়কর প্রতিরোধ। ইরান আনতে পারে বিপ্লবী গার্ড কর্পসের অত্যাধুনিক জামারান ফ্রিগেট এবং আলবোর্জ যুদ্ধজাহাজ। এই মহড়া ইরানের জন্য একটি শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানোর কৌশল। চীন, রাশিয়া ও ইরান 3 দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? তারা কি এই জোটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি আরো বড় নৌ মহড়া চালাবে? ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে টহল জোরদার করেছে। এই মহড়ার ভবিষ্যৎ কি? বিশ্বের নজর এখন এই মহড়ার দিকে। এটি কি শুধুই এক প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রস্তুতি? আগামী কয়েকদিনেই হয়তো এর আসল রহস্য উন্মোচিত হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে গণহত্যামূলক যুদ্ধের পরিধি বাড়িয়ে বিস্তৃত পরিসরে স্থল আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলদারদের প্রতিহত করতে পাল্টা আঘাত হানছেন প্রতিরোধ যোদ্ধারা।
মঙ্গলবার বেশ কয়েকটি শীর্ষ স্তরের অভিযান পরিচালনা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা সিটির আল শুজাইয়া এলাকার আল মুনতার স্ট্রিটের দিকে ইসরায়েলি সামরিক যান অগ্রসর হলে এতে আগে থেকে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় ব্যবহৃত হয় ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া GBU-39B বোমা। বিস্ফোরণে সামরিক যানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা DFLP সামরিক শাখা মার্টার ওমর আল কাসিম ফোর্সেসের মুখপাত্র আবু খালেদ জানান, উত্তর পশ্চিম গাজায় কর্মরত তাদের একটি কমব্যাট ইউনিট আল আতাত্রা এলাকায় একটি ইসরায়েলি পদাতিক টহল দলের উপর অতর্কিত হামলা চালায়। আবু খালেদ জানান, এলাকাটি বেশ কয়েকটি এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে সজ্জিত ছিল। তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সেখানে আসতে প্রলুব্ধ করেন। এরপর সেনাদের উপর ক্লোজ রেঞ্জ থেকে মুহুর্মুহু গুলি চালানো হয় এবং আগে থেকে সজ্জিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিশ্চিতভাবে বেশ কয়েকজন দখলদার সেনা নিহত এবং আহত হন। আবু খালেদ বলেন, যুদ্ধে তাদের কমান্ডার জাকারিয়া রামি আবু ঔদা শহীদ হন এবং আবু ঔদার সহযোদ্ধারা তার লাশ যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের অবস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় চলমান সংঘর্ষে তাদের আরও একজন সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। নিহত সেনা 601তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ইউসুফ ইয়েহুদা ইরাক। ইসরায়েলি হিসাবে এর মাধ্যমে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা এসে দাঁড়িয়েছে 857 জনে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হিসাবে এর আসল সংখ্যা বহুগুণ বেশি। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইসরায়েল গাজায় নতুন করে শুরু করা হামলা বন্ধ না করলে এবং উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার এমন হুমকির পরই এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। 5 মে থেকে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, পুরো গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তার সরকার। দীর্ঘ 11 সপ্তাহ অবরোধের পর এদিন উপত্যকাটিতে মাত্র 5 ট্রাক ত্রাণ ঢুকতে দিয়েছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সেখানে 500 ট্রাক ত্রাণ প্রয়োজন। মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটিতে আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছিল যুক্তরাজ্য। তবে এই সংঘাত এখন এক কালো অধ্যায়ে প্রবেশ করেছে। 11 সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে কাজ করা বিশ্ব খাদ্য কর্মসূচির হাতে খাবারের মজুদ শেষ হয়ে গেছে। যুক্তরাজ্যের আইন প্রণেতাদের ডেভিড ল্যামি আরও বলেন, আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 3 জন ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার। এর মধ্যে মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনার জেরে যুক্তরাজ্যে ইসরায়েলের দূত জিপোরা হোতোভেলিকে তলব করেছে ব্রিটিশ সরকার। গাজার বাসিন্দাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না। স্টারমার বলেন, গাজায় নিরপরাধ শিশুদের উপর চলমান বোমা বর্ষণ এবং মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের পুনর্গঠন চুক্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমি কিছু বলতে চাই। নিরীহ শিশুদের উপর বারবার বোমা বর্ষণ এটি একেবারেই অসহনীয়। তিনি আরো বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে যুক্তরাজ্যের অবস্থান আগের মতোই কঠোর রয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা অনেক গুণ বাড়ানোর দাবিও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়, তারা সীমিত পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দেবে। এই প্রসঙ্গে স্টারমার স্পষ্ট ভাষায় বলেন, এই সহায়তার পরিমাণ একেবারেই অপর্যাপ্ত। এটা মেনে নেওয়া যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ধ্বংসাত্মক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত প্রায় 53,600 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এখনো চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের জানিয়েছেন নেতানিয়াহুকে যেন বলা হয় তিনি যেন অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করেন। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের 2 জন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এক্সিওস। ওই কর্মকর্তারা বলেছেন, গাজার শিশু ও সাধারণ মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন তার ছবি দেখে ট্রাম্প হতাশ হয়েছেন। এর আগে খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিয়েছেন যদি গাজায় যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে তাদের পরিত্যাগ করা হবে। এক্সিওস বলেছে, এতে করে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে মত পার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, গাজায় যা হচ্ছে তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ। তিনি গাজা যুদ্ধের অবসান চান। তিনি চান গাজায় বন্দী ইসরায়েলিরা ফিরে আসুক, গাজায় ত্রাণ প্রবেশ করুক এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হোক। এক্সিওস বলেছে, ট্রাম্প যখন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন তখন হামাস ও ইসরায়েল উভয়কেই যুদ্ধবিরতি চুক্তিতে আসতে চাপ প্রয়োগ করেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি নেতানিয়াহু ও হামাসের কর্মকর্তাদের সঙ্গে ব্যাক চ্যানেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করেন। তবে এই চাপেও কোনো কাজ হয়নি। চাপ সত্ত্বেও ইসরায়েলের সেনাবাহিনী গাজার 22 লাখ মানুষকে বাস্তুচ্যুত করে একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তাদের লক্ষ্য হলো গাজার বেশিরভাগ অংশ ধুলোয় মিশিয়ে দেওয়া। এক্সিওসের তথ্য, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসরায়েল সফর স্থগিত করেছেন। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে। আমরা জানি না কি হবে। উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে খামেনি বলেন, হাসান রৌহানির সময় এ ধরনের পরমাণু আলোচনা কোনো সাফল্য বয়ে আনেনি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এমন অঙ্গীকারের কথাও প্রত্যাখ্যান করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানকে পরমাণু সমৃদ্ধ হতে দেওয়া হবে না বলাটা ভুল, কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা করছে না। এদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। এই তথ্য জানেন এমন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন বলেছে, ইসরায়েলি নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া মার্কিন সরকারের মধ্যেও মতবিরোধ আছে যে তারা শেষ পর্যন্ত হামলা চালাবেন কিনা। সিএনএনে এমন খবর প্রকাশিত হওয়ার পর রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি। জাতীয় নিরাপত্তা পরিষদ মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই নিয়ে কিছু বলেননি। তবে গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তি আরও বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছায় যেখানে দেশটির সমস্ত ইউরেনিয়াম অপসারণ করার কথা বলা হয়নি, তাহলে হামলার সম্ভাবনা বেশি থাকবে। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে সমর্থনের কথা আবারও জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সঙ্গে 4 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন দুই দেশের সংলাপ মাধ্যমে মতপার্থক্য দূর করার উদ্যোগকে স্বাগত জানায়। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং পাকিস্তানকে আয়রন ক্লাড ফ্রেন্ড বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দেন তিনি। ইসহাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।